আমরা কি পলাই যেতেছি দেখি 6 ফুট 2 ইঞ্চি লম্বা একটা মানুষ 200 পাউন্ড ওজন লুকানোর তো জায়গা নেই। বিএনপির একসময়ের বাঘা নেতা সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরী। বিশেষ কিছু কারণে এই নেতা ছিলেন হাসিনার দুই চোখের বিষ। এজন্য ডাইনি হাসিনা সবসময় চাইতেন কিভাবে সালাউদ্দিন কাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। শেষ পর্যন্ত হাসিনা প্ল্যান করেন মিথ্যা মামলা দিয়ে সাকাকে ফাঁসিতে ঝোলানোর। এক পর্যায়ে সাকাকে তোলা হয় হাইকোর্টে। এর আগেই হাসিনা নিজের অফিসে বসে সাকার ফাঁসির রায় লিখে আদালতে পাঠিয়ে দেন। দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশনা দিয়ে হাসিনা তৈরি করা রায়ের কপিটি 2013 সালের 1 অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা শুধুমাত্র পাঠ করে শোনান। 2015 সালের 22 নভেম্বর মধ্যরাতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 6 বারের এই সংসদ সদস্য। তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের তত্ত্বাবধানে বিচার শাখার 3 কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম গোপনে রায়টি লিখে দেয়। এটি 30 সেপ্টেম্বর দুপুরে ওই সময় আইন সচিবের দায়িত্বে থাকা জহিরুল হক দুলালের ব্যক্তিগত ইমেইল থেকে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ইমেইলে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিচারকরা দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাসিনা আর কামরুলের লিখে দেওয়া রায়ের বিষয়ে ট্রাইব্যুনালের তৎকালীন এক সদস্য, এক কর্মকর্তা ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ওই সময় দায়িত্ব পালনকারী 2 কর্মকর্তার সঙ্গে কথা বলেছে পত্রিকাটি। জানা যায় সে সময় হাসিনার এই চক্রান্ত কোনো একভাবে ফাঁস হয়ে যায়। কর্মকর্তারা জানান, আইন মন্ত্রণালয়ে তৈরি করা গোপন রায় ফাঁসের অভিযোগে বিভাগীয় মামলার পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের মামলায় আওয়ামী লীগ সরকার 4 জন সৎ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। আইন সচিবের ইমেইল থেকে রায়ের কপি ফাঁস হলেও সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাকে পূর্ণ সচিবের দায়িত্ব দেয় বলে অভিযোগ ওই কর্মকর্তাদের। সাকা চৌধুরী পরিবারের সদস্য ও আইনজীবীরা জানিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে তাকে প্রহসনের রায়ের মাধ্যমে শেষ করা হয় বলেও দাবি তাদের। জানা যায়, রায়ের কপিটি আইন সচিবের দাপ্তরিক বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তার অসতর্কতার কারণে ওই ইমেইলের একটি সিসি কপি অন্য আরেকটি মেইলে চলে যায়। সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম পুরো রায়ের কপি ওই দিন সন্ধ্যার মধ্যে হাতে পান। রায়ের মূল অংশে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশনা রয়েছে। রায়ের কপি আগাম ফাঁস হওয়ার ঘটনায় ওই কর্মকর্তাকেও বিভাগীয় শাস্তির মুখে পড়তে হয়। প্রায় 1 দশক আইনি লড়াই শেষে জয়ী হয়ে তিনি আবার চাকুরিতে ফেরেন। নাম ও পদবি গোপন রাখার শর্তে তিনি বলেন, রায়টি তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিশেষ তদারকিতে তৈরি করা হয়। পুরো বিষয়টি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কার্যক্রমের অংশ হওয়ায় মন্ত্রণালয় এ বিষয়ে কোনো নথি তৈরি হয়নি। তবে সচিবসহ মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এই রায় তৈরির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তার দায়িত্ব ছিল শুধু কম্পোজ আর নির্দিষ্ট ব্যক্তির ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা। রায়ের কপি আসামি পক্ষের হাতে আগাম পৌঁছে যাওয়ার বিষয়টি তার অনিচ্ছাকৃত ভুল ছিল বলেও জানান ওই কর্মকর্তা। 2013 সালের 1 অক্টোবর সকাল থেকেই ঢাকার পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি বিদেশি গণমাধ্যমের শত শত সাংবাদিক হাজির হন। কারাগার থেকে সাদা পায়জামা আর পাঞ্জাবি পরিহিত বিশালদেহী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। আগে থেকেই সেখানে হাজির ছিলেন তার আইনজীবী ও পরিবারের সদস্যরা। বিচারপতি ATM ফজলে কবির, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক এজলাসে আসেন। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সূচনা বক্তব্য শুরু করলে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম শুরুতেই 1 মিনিট সময় নেন। আদালত সময় মঞ্জুর করলে তিনি সবাইকে অবাক করে দিয়ে বলেন, মাননীয় আদালত, আপনি এখন যে রায়টি পড়বেন তাতে আসামির বিরুদ্ধে ফাঁসির দণ্ডের কথা বলা হয়েছে। এ রায় আপনারা লেখেননি, এটি আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছে। আপনারা গতকাল দুপুরে ইমেইল যোগে এ রায়ের কপি পেয়েছেন, আমরাও পেয়েছি। ট্রাইব্যুনালের প্রতি রায়ের কপি উঁচু করে তুলে ধরে তিনি বলেন, এ রায়ের কপির সঙ্গে আপনাদের কপি মিলিয়ে নিন, হুবহু মিল পাবেন। ব্যারিস্টার ফখরুলের এমন বক্তব্যের পর গোটা ট্রাইব্যুনালে পিনপতন নীরবতা নেমে আসে। উপস্থিত দেশি বিদেশি সাংবাদিকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়। আদালত তাৎক্ষণিক আদেশের মাধ্যমে সবাইকে চুপ করিয়ে দিয়ে রায় পড়তে শুরু করে। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর তুলে ধরা রায়ের কপির সঙ্গে আদালতে পাঠ করা রায়ের হুবহু মিল পাওয়া যায়।
আইন মন্ত্রণালয়ের লিখে দেওয়া রায় বিচারপতিরা শুধুমাত্র পাঠ করেছেন এমন কথা স্বীকার করেছেন ওই সময় ট্রাইব্যুনালে বেঞ্চ অফিসারের দায়িত্বে থাকা এক কর্মকর্তাও। তিনি বলেন, এ ট্রাইব্যুনাল বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে। এই মামলার রায়ের ডিকটেশন আমরা নেইনি। ট্রাইব্যুনাল চেয়ারম্যান রায় ঘোষণার আগের দিন আমাদের এটি নথিভুক্ত করতে দেন। রায় প্রসঙ্গে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন শারীরিকভাবে ভীষণ অসুস্থ, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড পূর্ব নির্ধারিত ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফখরুল ইসলাম এমন নথি পেশ করার পর এটি আন্তর্জাতিক সংস্থাগুলো আমলে নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। আইসিজে তাৎক্ষণিক বিবৃতি দিয়ে ওই বিচার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনি এবং রায়ে রাজনৈতিক চাপের ছাপ রয়েছে বলে উল্লেখ করে। ওই ঘটনার পর আইন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে ফখরুল ইসলাম সহ ট্রাইব্যুনালের 5 জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। তাদের বিরুদ্ধে সরকারি নথি ও মামলার রায় ফাঁসের অভিযোগ আনা হয়। কিছুদিনের মধ্যে ফখরুল ইসলামকে 10 বছর এবং ট্রাইব্যুনালের কর্মকর্তা কর্মচারীদের 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2015 সালের 22 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাসিনা সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রহসনের বিচারের মাধ্যমে শেষ করা হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ন্যায় বিচারের স্বার্থে এ মামলার পুনর্বিচার হওয়া জরুরি। 1971 সালে 13 এপ্রিলের একটি ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা রায়ের মাধ্যমে তাকে শেষ করা হয়। অথচ ওই দিন তিনি দেশেই ছিলেন না। তিনি পুরো 71 সাল বিদেশে থেকে পড়ালেখা করেন। এ সংক্রান্ত সব তথ্য প্রমাণ আদালতে পেশ করার পরও বিনা অপরাধে সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাকে শেষ করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে তাদের দলীয় এজেন্ডা আর শেখ হাসিনার জিঘাংসা চরিতার্থ করার কাজে অত্যন্ত নোংরাভাবে ব্যবহার করে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানও শেখ হাসিনার হিংস্রতার শিকারে পরিণত হন। বিচার বিভাগকে ব্যবহার করে তাকে শেষ করার পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এদিকে প্রহসনের বিচার ও ফরমায়েশি রায়ের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেষ করার তথ্য উঠে আসে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে। এরপর পিতা হত্যার বিচার চাওয়ায় গুমের শিকার হন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। 2016 সালে 4 আগস্ট তাকে গুম করে আয়নাঘরে বন্দি করে রাখে রাষ্ট্রীয় বাহিনী। জবানবন্দিতে হুম্মাম বলেন, গুম থাকা অবস্থায় তিনি দিনরাতের পার্থক্য বুঝতে পারতেন না। দিন গুনতেন খাবার দেখে। খাবারের জন্য রুটি আনলে বুঝতে পারতেন নতুন দিন শুরু হয়েছে। দুপুর ও রাতের খাবারে থাকত ভাত, 1 পিস মাছ অথবা 1 পিস মুরগি, সঙ্গে কিছু সবজি। একদিন বিরিয়ানি দেওয়া হলে তিনি বুঝতে পারেন সেটি ঈদের দিন ছিল। দেয়ালে দাগ দিয়ে দিনের হিসাব রাখতেন বলেও ট্রাইব্যুনালকে জানান হুম্মাম। জবানবন্দিতে হুম্মাম বলেন, গুম থাকাকালে মাঝে মধ্যে জিজ্ঞাসাবাদের সময় তাকে মারধর করা হতো। বাবার রাজনীতির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। তিনি আওয়ামী লীগের বিরোধিতা করেন কিনা, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ আছে কিনা, এসব বিষয় তাকে বারবার জিজ্ঞাসা করা হতো বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। এ বিষয়ে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমান তিনি কারাগারে আছেন। জানা গেছে, সাকার প্রতি হাসিনার আলাদা করে শত্রুতা ছিল। ইয়াং বয়সে হাসিনা সাকাকে পছন্দ করতেন। বিয়ে করতে না পেরেই হাসিনা সাকাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে শেষ করে প্রতিশোধ নেন। সুপ্রিয় দর্শক, আসুন সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন। আপনিও ভিডিওটির কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।